সিলেটে প্রথম নির্বাচনী জনসভা তারেক রহমানের। ভোট চাইলেন ধানের শীষে, বললেন ক্ষমতায় যেতে একটি দল ধর্মের নামে প্রতারণা করছে। রাজধানীতে বিএনপি ও এনসিপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আসন্ন নির্বাচনে কোটিপতি প্রার্থী 891 জন, 100 কোটি 27 জন। টিআইবির প্রতিবেদন, হলফনামায় তথ্য গোপনের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরু হলো বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বললেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিনেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করে বিএনপি। বেলা 12টার কিছু পরে জনসভা স্থলে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদ্রাসা ময়দান। বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্র করছে, তবে ধানের শীষে ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে জনগণ। তারেক রহমান বলেন, একটি দল নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে কতটা ঠকাবে তা বোঝাই যায়। তিনি বলেন, দেশবাসী আগে দেখেছে কিভাবে নিজ দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেয়া হয়েছিল। তাই তিনি বলেছিলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, সরকারে যেতে পারলে মহানবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশকে পরিচালনা করবে বিএনপি, আর বাংলাদেশকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চান বলেও জানান বিএনপি চেয়ারম্যান। আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকার, আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউযুবিল্লাহ। দর্শক, তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সংবাদ সংগ্রহে রয়েছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেমান, তারেক রহমানের মৌলভীবাজারের সমাবেশ তো শেষ হয়েছে, তার গাড়িবহর এখন পরবর্তী সমাবেশ কোথায় এবং কোথায় যাচ্ছে? জি রায়হান, যেই নির্বাচনী সমাবেশ সিলেট আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয়েছে, সেই সমাবেশের দ্বিতীয় সমাবেশটি কিন্তু মৌলভীবাজারে হয়েছে এবং মৌলভীবাজার সমাবেশ শেষে তারেক রহমান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছেন। শায়েস্তাগঞ্জের প্রথম দিনের তৃতীয় নির্বাচনী সমাবেশটি হবে। এই মুহূর্তে আউসকান্দিতে আমি আছি এবং এই যে রাস্তাটি কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে এই সড়ক দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার গাড়িবহর আসবে এবং নেতাকর্মীরা, এখানে স্থানীয় যে নেতাকর্মীরা আছে, আউসকান্দি হবিগঞ্জের যে নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু এখানে রাস্তায় অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব পালন করছে। যেটি হচ্ছে সমাবেশগুলোতে এখন পর্যন্ত যে দুটি সমাবেশ হয়েছে, দুটি সমাবেশ তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছে সেটি হলো বিএনপিকে কেন মানুষ ভোট দিবে। বিএনপিকে ভোট দেওয়ার জন্য তিনি বেশ কিছু কারণ বলছে। এই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে তারেক রহমান বলছেন যে বিএনপিকে ভোট দিলে বৈষম্য দূর হবে, বিএনপিকে ভোট দিলে অনাচার, দুর্নীতি এবং টাকা পাচার যে হয়েছিল তাদের বিচার হবে এবং ভবিষ্যতে এই জাতীয় কর্মকাণ্ড হবে না। দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এবং সব শ্রেণী পেশার মানুষ, শুধু যে উঁচু শ্রেণীর মানুষের উন্নতি হবে তা কিন্তু নয়, একেবারে সমাজের নিম্ন শ্রেণীর যারা রয়েছে তাদের উন্নতির জন্যে তারেক রহমান যদি দায়িত্ব পায় দেশ পরিচালনা, তিনি কাজ করবেন। একই সঙ্গে নারীদের
কথা তিনি বলছেন, উল্লেখযোগ্য হারে বেকার যুবকদের কথা বলছেন, যে বেকার যুবকদেরও তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। নারীদের ব্যাপারে তিনি বলছেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবারকে স্বাবলম্বী করা হবে। একই সঙ্গে কৃষক কার্ডের কথা বলছেন, হেলথ কার্ডের কথা বলছেন, এবং এগুলো শুধু যে কথার কথা বা কথার বলি তা কিন্তু নয়। তারেক রহমান বলছেন যদি জনগণের আস্থা হয় বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি, এবং সেই আস্থার যে প্রতিদান সেটা বিএনপি ক্ষমতায় গেলে, বিএনপি দায়িত্ব পালন করলে, তারেক রহমান দায়িত্ব পেলে তিনি সেই আস্থার প্রতিদান জনগণকে দেবেন, এবং আগামী দিনের বাংলাদেশ সবার বাংলাদেশ হবে, এমনটাই কিন্তু তারেক রহমান তার বক্তব্যে উল্লেখযোগ্যভাবে তিনি বলছেন। একই সঙ্গে বলছেন যে সমাজে যে ভেদাভেদ রয়েছে, রাজনৈতিক যে বিশৃঙ্খলা রয়েছে, সেই বিশৃঙ্খলা পরিহারের কথা তিনি বলছেন, এবং বেশ কিছু অভিযোগ কিন্তু তারেক রহমান করছেন। তিনি বলছেন যে সুন্দর আগামীর বাংলাদেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটি হচ্ছে তারেক রহমানের মূল কথা। তো এরপরে সমাবেশটি রয়েছে শায়েস্তাগঞ্জে, আমরা শায়েস্তাগঞ্জে যাচ্ছি, সেখানে তারেক রহমান আবারও বক্তব্য রাখবেন নির্বাচনে তৃতীয় যে জনসভা, সেই জনসভায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব সর্বশেষ খবর জানার জন্য। দর্শক, তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিকান্দার রেমান। বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। সকালে শাহজাহানপুরে বাবা মায়ের কবর জিয়ারত করেন মির্জা আব্বাস। এরপর নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। শান্তিবাগে উঠান বৈঠক করেন মির্জা আব্বাস। এ সময় তার সহধর্মিনী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর শাহজাহানপুর, শান্তিবাগ সহ ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণা করেন। এ সময় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান মির্জা আব্বাস, ভোট চান ধানের শীষে। সংসদ সদস্য পদে জয়ী হলে অতীতের মতো ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান মির্জা আব্বাস। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। সকালে ঢাকা ৬ আসনের কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডের বাটার মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন। এরপর ভিক্টোরিয়া পার্ক, নর্থ ব্রুক হল রোড হয়ে বাংলাবাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। ভোটারের কাছে ধানের শীষে ভোট চান। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চটা করার প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করবে বলে আশাবাদী ইশরাক হোসেন। ৩ নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শাহিদ সোহরাওয়ার্দী সহ ৩ নেতার কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতারা। এর মধ্য দিয়ে দলটি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে। এরপর কাজী নজরুল ইসলাম ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি বরাবরই সোচ্চার, ভবিষ্যতেও সোচ্চার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অভিযোগ করেন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন। নির্বাচনে জয়ী হলে 10 দলীয় জোট সরকার গঠন করবে বলে জানান তিনি। এদিন এনসিপির প্রচারণা 3 নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় অনেকেই প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছেন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। কেউ কেউ বিদেশে কেনা সম্পদের সঠিক তথ্য দেননি বলেও জানান তিনি। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, 2 প্রার্থীর ব্রিটিশ নাগরিকত্ব থাকলেও তা তারা নির্বাচনী হলফনামা উল্লেখ করেননি। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং নির্বাচন কমিশনকে জানাবে টিআইবি। তিনি অভিযোগ করেন, অর্থ, পেশিশক্তি ও ধর্মের কাছে রাজনীতি জিম্মি। শীর্ষ ঋণগ্রস্ত 10 প্রার্থীর মধ্যে 9 জনই বিএনপির জানিয়ে বলা হয় মোট প্রার্থীর 891 জন কোটিপতি। বলা হয় প্রায় 59.5% বিএনপির প্রার্থী ঋণগ্রস্ত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।